বা আপনাদেরকে আপডেট রাখার চেষ্টা করি। তো আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন হাসিনার বিচার শুরু হয়েছে। পলাতক হাসিনা, খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা এবং ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে হাসিনার বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এই বক্তব্যটি আমরা সবাই মনে করি যে বাংলাদেশের উপরে ফ্যাসিবাদ যেভাবে চেপে বসেছিল, হাসিনা যেই আতঙ্কের শাসন কায়েম করেছিল, সেটি আমাদের যেন অতীতই থাকে, ভবিষ্যতে যেন এই জাতীয় কোনো কিছু ফিরে না আসে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আরো কয়েকটি সংবাদ নিয়ে কথা বলবো। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট কলামিস্ট, লেখক, মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কনক সরার ভাই। এবং এই অনুষ্ঠান এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। তো মিনা ভাই, অবশেষে হাসিনার বিচার শুরু হলো, কিন্তু আমরা যেটা দেখছি যে মানে এত স্লো ওয়েতে যাচ্ছে। এত স্লো ওয়েতে যাওয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, বিচার প্রক্রিয়া কিভাবে এগুলো দিয়ে বিবিসির একটা রিপোর্ট, এই রিপোর্ট থেকে আমি যদি বলি যে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশন দায়ের করেছে এবং হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে আসাদুজ্জামান কামাল ছিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইজিপি মামুন জেলে আছে। এবং ধরেন এই যে এটা ধরেন টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে বিচারের কার্যক্রম এবং ১৩৪ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেছে চিফ প্রসিকিউটর অফিস জনাব তাজুল ইসলাম। তো আপনি কিভাবে দেখছেন এই যে ধরেন বিচারের প্রক্রিয়াটা শুরু হলো বা এত স্লো যাচ্ছে বা সবকিছু মিলিয়ে যে হাসিনার যে বিচার, এটার ইম্প্যাক্টটা কি? এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে কতটুকু বিচার করা সম্ভব হবে? হাসিনাকে ফিরিয়ে আনা যাবে কিনা? কারণ ধরেন আ আমি যে যতটুকু বুঝলাম প্রায় ৬-৭ মাস এটা তদন্ত হয়েছে। তো এত ইমিডিয়েট পাস্ট একটা ঘটনা ৬-৭ মাস তদন্ত হওয়ার কোনো কারণ নেই। মানে হাসিনার সকল কিছুই দৃশ্যমান এবং জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে আরো দৃশ্যমান। জাতিসংঘ তো বলেছেই যে প্রয়োজনে তারা কোর্টকে এভিডেন্স সরবরাহ করবে। তো সেই জায়গাটায় সব মিলিয়ে আপনার একটু বিশ্লেষণটা শুনে তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব। ধন্যবাদ কনক সরার ভাই। আসলে আপনি যে কথাটা বললেন যে এটা এত ধীর গতি, এটা নিয়ে তো হলো প্রথমে একটা যদিও সবারই একটা মনে একটা প্রশ্ন। তারপরে আমরা প্রথমে একটু ওনাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, একটু ধন্যবাদ জানাই যে বিচার কাজটা শুরু করেছেন। এটা হলো প্রথম যেহেতু কাজটা শুরু হয়েছে, আশা করব এটা তাড়াতাড়ি এটা শেষ করবেন। এটা ওনার যে স্লোগান যেটা, এটা অতীতের প্রতিশোধ নয়, এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। আমরা এটা যেন আসলে এটা শো করতে পারি প্রত্যেকটা কাজে, কিন্তু এগুলি যদি শুধুমাত্র প্রদর্শনী হয়, যেরকম আমি জানি না এটা কি মেরিট আছে যে এটাকে একেবারে ব্রডকাস্ট করা বা এটা কি আদৌ জরুরি কিনা, এটা যারা একটু আইনবিদ বা যারা আছেন তারা বলতে পারবেন। কিন্তু এটা যেন শুধু প্রদর্শনীমূলক না হয়, এটা যেন সত্যিকারের একটা বিচার হয় এবং এই বিচারটা যেন একটা দৃষ্টান্তমূলক, সেটা এটা হোক, যে কথা যে স্লোগানে যেটা আছে এটার আমরা প্রতিফলন দেখতে চাই। আর সমাজে যে জিনিসটা হলো এই বিচারটা নিয়ে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেন একটা অস্থিরতা সৃষ্টি না করি। এটাও কিন্তু সমাজের জন্য একটা খুব ভালো লক্ষণ না। আপনারা জানেন হয়তো যে ডিনাজিফিকেশন যেটা বলে, যে হিটলারের যেটা ওই সময় যে বিচার হয়েছিল, ওটাও কিন্তু বিচারটা একেবারে সারা সমাজে অস্থিরতা তৈরি করে নাই। কয়েকজনের দৃষ্টান্তমূলক বিচার হয়েছে এবং দেখেন এটা কত সাকসেসফুলি। সেই হিটলারের যে আদর্শ সেটা আর এখন বলার মতো কেউ নেই। এটার সাথে সাথে করেছে কি, বিচারের সাথে সাথে এইগুলি স্কুল কলেজে এগুলি পাঠ্য করেছে, যে সাধারণ এগুলি ওই যে প্রতিশোধের কথা, এরা কিন্তু ওইটাই ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এটা কিন্তু হিটলারের বা অন্যান্য মুসলিনী যে বিচার হয়েছে একটা একদম মানে কি দৃষ্টান্তমূলক একটা হয়েছে। কিন্তু আমরাও ওরকম চাই। এরকম করে যদি মনে করেন দেখা যাচ্ছে খুব সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তাদেরকে হয়রানি করা, সমাজে অস্থিরতা তৈরি করা ইতিমধ্যে হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখি যে হয়তো তারা ধরেন সাধারণ একজন আওয়ামী লীগের কর্মী বা এই ধরনের ছিল, তার ফাদার ছিল, তার চাচা ছিল, এদেরকে নিয়ে এটা এক ধরনের আপনার এটা আবার বাণিজ্য শুরু হয়ে গেছে। এইগুলি অবশ্যই থামাইতে হবে। এগুলি যদি না থামিয়ে এইগুলি করেন, এটা একটা অস্থিরতা তৈরি হবে, আমরা সেটা চাই না। আর প্রকৃত বিচার হোক, জি একটা দৃষ্টান্তমূলক বিচার হোক, এটা আমরা সবাই চাই। জায়গায় যেটা হচ্ছে মিনার ভাই, যে ধরেন এখনো যে ফ্যাসিবাদের দোসর হাসিনার দোসররা
মানে ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা যেটা, গত ১০ মাসে তারা এই জায়গাগুলো ক্লিন করতে পারে নাই। তারা তাদেরকে পোষণ করছে, তোষণ করছে এবং তাদের কারণেই সরকারের নানা রকমের অপকর্মের চিত্র আমাদের সামনে আসছে। এই যে আমাদের ছাত্র উপদেষ্টাদের পিএসদের দুর্নীতির বিষয়টি সামনে আসছে। তো পিএস দুর্নীতি তো আর মন্ত্রীর ইশারা ছাড়া করতে পারে নাই। পিএস এর সাইনে তো আর কিছু হয় না। সাইনটা তো করছে যায় সেই ছাত্র উপদেষ্টাই সাইন করছে। অথবা ছাত্র উপদেষ্টার সম্মতিতেই এটা হয়েছে। তো সেই জায়গাগুলো আমরা নিশ্চয়ই কন্ডেম করি। বাট ধরেন জুলাই বিপ্লবের সঙ্গে যারা যুক্ত ছিল তারা প্রত্যেকে মারা যেতে পারত। এই ধরেন আসিফ বলেন, নাহিদ বলেন এরা প্রত্যেকে কিন্তু মারা যেতে পারত। মারা গেলে তাদের কথা এখন আর কেউ বলতও না। সো ধরেন তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের যেই ভালোবাসা সেটি আজীবন থাকবে। তারা ফ্যাসিবাদ মানে হাসিনার মতো একটা ভয়ংকর শাসককে তারা রুখে দিতে একদম সম্মুখ সারিতে ছিল। কিন্তু তাই বলে তাদের কোনো অন্যায় আচরণ বা তাদের কোনো দুর্নীতি বা তাদের কোনো আ কি বলবো সুবিধা নেয়ার চেষ্টা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সেটি আমি তো কোনোভাবেই সমর্থন করব না। নিশ্চয়ই আপনিও করবেন না। তবে জি, আরেকটা বলেন। হ্যাঁ, কনক ভাই জাস্ট আপনি যেটা স্মরণ করলেন যে এই যে বিচারের ব্যাপারগুলি আপনি দেখেন সচিবালয়ে হুম, হুম, আগের যতজন সচিব ছিলেন একটা সচিবকেও সরানো হয় নাই। খেয়াল হুম, করে দেখেন। আবার কিন্তু এই লোকগুলি এই যে আমাদের একটা পারস্পরিক ব্লেম আবার বলে চুপ্পুকে কেন সরানো হয় নাই? দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় এখানে। চুপ্পুকে সরানো হয় নাই কারণ যারা তাদের একটা সন্দেহ। ইতিমধ্যে কিন্তু এই যে জুলাই বিপ্লব বা এদের যে পক্ষের শক্তিগুলির মধ্যে পারস্পরিক সন্দেহ শুরু হয়ে গেছে। এখন চুপ্পুকে ভাবছে যে আপনাদের ইনটেনশনটা কি? প্রথমেই দেখেন কিছু জিনিস এটা শো করে ফেলেছে। এইজন্য চায় না যে এই বিচারটাও একই অবস্থায় একই অবস্থাতেই পড়ুক। এটা আমরা চাই না। এজন্য এই আলোচনাগুলি জরুরি। যেমন চুপ্পুকে হয়তো বিএনপি আমি যতটুকু জানি বিএনপির ভিতর থেকে বা যেখানে লোকজনের তারা একটা সন্দেহ হলো যে এই চুপ্পুকে সরানোর জন্য তাদের অনেক কিছু করছে না। কিন্তু চুপ্পুকে সরাইতে চাচ্ছে। কারণ চুপ্পু তো সেরকম হয়তো ওই যে কিছুই করতে পারবে না। ইয়াজউদ্দিন যে প্রেসিডেন্ট ছিলেন একইভাবে। তো এটা বিএনপির অ্যাসেসমেন্ট। একইভাবে দেখেন উল্টাভাবে এই সরকারও কিন্তু একই কাজ করেছে। তারা কিন্তু এই সব জায়গা থেকে লোকগুলি সরায় নাই। এইজন্য আসলে সন্দেহটা সৃষ্টি হয়েছিল। এই যে এখন বর্তমানে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পারস্পরিক সন্দেহ কিন্তু একদিনের সৃষ্টি না। এখন তো আমরা সকল দোষ মানে নন্দ ঘোষের মতো আমরা বিএনপির ঘাড়ে দিচ্ছি। আমি বিএনপিকে সাপোর্ট করার জন্য না। এটা কিন্তু আমাদের একটা যদি আমরা এই ইগুলি দরকার, এই একাডেমিক গবেষণা এগুলি যদি আমরা না করি, আমরা একটা নলেজ বেসড সোসাইটি পাবো না। আমরা যদি ধরেন এই ধরনের যে আসল ইগুলি বের করতে পারতাম, যে যেটাই বলে কেউ কিন্তু এই কাজগুলি করার সাহস পেত না। কিন্তু আমরা দেখা যাচ্ছে কেন জানি এক ধরনের সৃষ্টি করি যে যাকে টার্গেট করব তারই সমস্ত দোষ। এটা না করে আমরা যদি রিয়েলি বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে এই সুযোগগুলো আর কেউ পাবে না। আমরা আশা করব বর্তমান সরকার যে কাজটি শুরু করেছেন এই হাসিনার বিচার এটা যেন রিয়েল বিচারই হয়। এটা যেন কোনো প্রদর্শনীমূলক কিছু না হয় বা অন্য কোনো ধান্দা বা অন্য কোনো মতলবে এটা যেন না হয়। না তবে মিনার ভাই ধরেন বিএনপি এ পর্যন্ত বহু ভুল সিদ্ধান্ত নিয়েছে, বহু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো আ বুমেরাং হয়ে বিএনপির দিকেই যাবে। এবং চুপ্পুকে সরানোর ব্যাপারে বিএনপির একটি অনড় অবস্থান ছিল। সাংবিধানিক সংকটের কথা তারা বলছিল। শুধু বিএনপি না এর পেছনে জেনারেল ওয়াকারও ছিল। জেনারেল ওয়াকারই বোধহয় বিএনপিকে কনভিন্স করছে। কারণ ওয়াকার অ্যাকচুয়ালি তার রক্ষাকর্তাকে হারাইতে চায় নাই আরকি। চুপ্পুই তো তার না কোন ফায়ারিং বস। ক- ক- তো সেটা করতে চায়নি। আমার এই কথাটা বলার উদ্দেশ্য টানার উদ্দেশ্য হলো মানে কিভাবে যেন পারস্পরিক সন্দেহটা কিভাবে বেড়েছে রাইট। কেউ হুম। কিন্তু করে না তারাও কিন্তু একই কাজ করেছে তারাও কিন্তু যদি মনে করেন এই সচিবালয়ের যে লেসপেন্সার গুলি ছিল এটার অপসারণ করে নাই এটা যেহেতু অপসারণ না করে ওইদিকে ওদের কেন মনোযোগ এই সৃষ্টি হয়েছে রাইট। কিভাবে সন্দেহ করে এখন আসলে হইছে কি ধরেন এমন একটা এ অ মানে ডক্টর ইউনূসকে আমরা সমর্থন করি কারণ ভারতীয় যে প্রভাব বা যা কিছু থেকে ডক্টর ইউনূস এক ধরনের যে তার যে ভূমিকা সেটি অবশ্যই অ্যাপ্রিশিয়েটেবল এবং তিনি একটা মানে শক্ত একটা মা ওয়ালের মতো দাঁড়িয়ে আছেন। ভারতের ধাক্কাগুলো উনি নিচ্ছেন বা উনার আন্তর্জাতিক যেই পরিচিতি বা কাভারেজ সেটাতে আমরা এই সুবিধাটা পাচ্ছি। নাহলে ধরেন ভারত যেই ঘটনাগুলো ঘটিয়েছে ৫ই আগস্টের পর থেকে যে চেষ্টা করেছে তাদের মিডিয়া কুয়ের মাধ্যমে বা নানাভাবে তাতে আসলে অন্য যেই থাকুক ৩ মাসের বেশি টিকতে পারত কিনা সন্দেহ হয়। তো এই জায়গাটা আমার সমর্থন কিন্তু পাশাপাশি ডক্টর ইউনূস আসলে যেভাবে যে লেথার্জিক ওয়েতে কাজ করছেন আরকি। এটা সমর্থন করার কোনো কারণ নাই। এটা বিপ্লব পরবর্তী সরকার। এত লেথার্জিক হওয়ার কিছু নাই। আপনার একটা সিদ্ধান্ত নিতে আপনার এত জনের মতামতের কিছু নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, আপনার এত মতামতের এত পেঁচাবেচির কিছু নাই। চুপ্পুকে সরাবেন, এত অভিনয়নের কিছু নাই। এটা হবে
খুব দ্রুততার সাথে। এবং এটা হতো যদি সাথে, সাথে জুলাই প্রোক্লামেশনটা হতো, তাহলে হয়তো অনেক সুবিধা আমরা পেতে পারতাম। কিন্তু ধরেন রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা রাখে নাই। বিএনপি তার মতো করছে, জামাত তার মতো করছে। মানে আমরা এখন বুঝি আরকি যে ৩ মাস আগের কাহিনী না আর এটা এখন। জি। না ওই জন্যেই কনক ভাই আমার কাছে যে জিনিসটা হলো আমি এখানে কাউকে ক্রেডিট দেওয়া, কাউকে ব্লেম দেওয়া না। আমরা পুরো জিনিসটা নিয়ে যেন একটা অ্যাসেসমেন্ট বা করতে পারি। এখন দেখেন এখানে যে ভুলগুলি হয়েছে, এই যে ডক্টর ইউনূসের কথা বলেন, উনার সাথে এই বাকি শক্তিগুলি এড হতে পারত। কেন হুম, জানি প্রথম থেকেই কেমন জানি একটা রাজনৈতিক, যদিও অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনারা এক ধরনের রাজনীতির খেলা খেলেছেন। এটা আমাকে হুম, বলতেই হবে। এটা যদি না করতেন, উনারা কিন্তু কাছে আসে নাই। প্রথমে রাজনৈতিক দলগুলির প্রতি এক ধরনের কি বলবো মানুষের ঘৃণা বা এগুলি পরিকল্পিতভাবে, আমি সত্যি আমার কাছে যদি বলে এটা এক ধরনের, হয়তো ইউনূস করে নাই, তার সরকারের মধ্য থেকে বা যেভাবেই হোক এটা করা হয়েছে। হয়তো বিএনপির ভিতর থেকে করা হয়েছে, জামাতের ভিতর থেকেও করা হয়েছে। এই জন্য আমরা এটা আসলে আনফরচুনেট, আজকে দেখেন এই শক্তিগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এটার বিপদ হয়তো আমরা পরবর্তী সময়ে, আমি একটু কথা বলবো যে আপনি যেমন জি, সেনাবাহিনী বা এটা নিয়ে আপনি একটি জি, করেন, আমরা এটা যাবো। একটু কথা এখন বলা। এখন ধরেন জি। আরেকটা বিষয় কি দেখেন যে মিডিয়ার ভেতরে যারা ছিল ফ্যাসিবাদের দোসর, মানে ইনফেক্ট হুম, মিডিয়াই তো টিকায় রাখে অনেক কিছু। এবং আমি তো বলব যে এই হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার পিছনে মিডিয়ার অবদান ছিল। আপনি যদি মিডিয়ার ভূমিকাটা দেখেন, মিডিয়া কিন্তু ক্লিন করা হয়নি। মিডিয়া নিয়ে আমরা যখন কথা বলতে গেছি তখন আবার বিএনপির শীর্ষ মানে ২য় বা ৩য় প্রধান নেতা মির্জা ফখরুল আবার গণমাধ্যমের উপর আঘাত বলে হা হুতাশ করে কান্নাকাটি করেছেন। মানে মানে উনারা ভুলে গেছেন যে কদিন আগে এই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল। এবং আপনি যদি ওইটাই দেখেন এই মিডিয়াগুলো এখন কিন্তু আবার সকল বিষোদগার বিএনপির বিরুদ্ধে, সকল বিষোদগার হচ্ছে জুলাই বিপ্লবের ছাত্রদের বিরুদ্ধে। তারা কিন্তু এই যে আওয়ামী দুঃশাসনের যে ১৫ ওটা বছর, ভুলে গেছে। হ্যাঁ, জি। ওইটা নিয়ে তাদের কোনো নিউজও নাই, বিশ্লেষণও নাই, কোনো অনুষ্ঠানও নাই, কিছুই নাই কিন্তু। এরাই কিন্তু এই মিডিয়ায় আপনার এই যে শক্তিগুলি, এক হলো বিএনপি, জামাত এবং যে সমন্বয়, ছাত্র সমন্বয়করা। দেখেন কত সুন্দরভাবে কিন্তু এদের ভিতরে পারস্পরিক সন্দেহ, পারস্পরিক ফাইটিং এরা কিন্তু লাগিয়ে দিয়েছে। আমরা যদি দেখি। কিন্তু এটা হয়তো উনারা টেরও পান নাই। আমরা হুম, এইগুলি নিয়ে কথা বলেছি। এতে কথা বলাতে তারা আমাদেরকে হয়তো শত্রু বা শত্রুপক্ষ ভেবেছে, আমি জানি না। যদিও তাদের পক্ষের মানুষ হয়ে আমরা কথা বলেছি, আমরা ফাইট করেছি। আপনি হয়তো জানেন আমরা সে ২০০৫ থেকে এই যে মিডিয়াগুলির কথা বললেন, এদের বিরুদ্ধে আমরা কিন্তু সংগ্রাম করেছি। এটা হঠাৎ করে যে উনারা কেন এই ভূমিকাটা নিলেন এটা আমার কাছে স্পষ্ট না। এখন এইগুলি যে বলতে এখনো অনুরোধ করব আপনাদের, এই বিষয়গুলি এখনো আপনারা ভাবেন, এই যে শক্তিটা আছে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটাই বলেন না কেন, এইটাকে যেন আমরা শক্তিটা শক্তিহীন না করে ফেলি। যখন এটা করবে কিন্তু এটা বিপদটা কিন্তু সবার উপরে আসবে। আমরা বারবার এই কথাটাই বলছি যে বিপদ কিন্তু সবারই হবে। আসলে হয় কি মিনান ভাই যে ধরেন হাসিনার এই পতন বা পলায়ন এটা তো রং ডিসিশন এর উপরে হইছে। প্রতিটা হুম, জায়গায় রং ডিসিশন ঘাটতারামি করতে, করতে হাসিনার এই পতনটা হইছে। সো পলিটিক্স এ আপনি ঘাটতারামি করে গায়ের জোর দেখায় একটা পজিশন এ থাকতে পারবেন, টিকে থাকতে পারবেন। কিন্তু পরে ঠিকই পালাইতে হবে। তো হাসিনা কিন্তু আমাদের জন্য একটা বড় এক্সাম্পল কিন্তু, হ্যাঁ? তো এই যে এই ভবিষ্যতের প্রতিজ্ঞা আমরা কতটুকু রাখতে পারবো, এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের উপরে। তারাও হ্যাঁ, যদি এটা মনে এটা করেন তারা যদি মনে করেন যে না আমরাই এখন সব, আমরাই এখন হ্যান, আমরাই এখন ত্যান, কিচ্ছু না। পাবলিক এগুলো থোড়াই কেয়ার করে। সবাই বলে জনগণ আমাদের সাথে আছে। জনগণ আসলে কার সাথে আছে এটা জনগণই জানে। তাই না? তো জনগণের দোহাই তুলে লাভ নাই। তো আমরা আরেকটা প্রসঙ্গে যাই। আ যে আপনার একটা লেখা আমরা কয়েকদিন আগে দেখলাম। অ্যা উম আপনি আমার দেশের দৈনিক আমার দেশ পত্রিকায় একটি আর্টিকেল লিখেছেন মতামতে। প্রতিরক্ষা বাহিনীর উপর বিশ্বাস ও আস্থা হারানোর বিপদ। এটা নিয়ে দেখলাম যে নানা রকমের বিষয় হচ্ছে। একজন আমাদের অ্যা ফোন দিয়ে বলল যে, "মিনার ভাই অবস্থানটা কি?" আসলে হয় কি এখানে মানে আমাদের দর্শক পাঠকদের যে অবস্থা আরকি, অনেকে কিন্তু ধরেন শিরোনাম দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয়। মানে হেডলাইনটা দেখে ভাবে যে, "ও আচ্ছা এ তো বোধহয় আর্মির সঙ্গে যোগ দিয়ে দিছে।" বুঝছেন তো? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা একটা এ তো বোধহয় বিএনপির বিরুদ্ধে। ও আচ্ছা এ তো বোধহয় ডক্টর ইউনূসের বিপক্ষে। অর্থাৎ মানে ধৈর্য বলে যে ব্যাপারটা আছে বা বোঝার যে ক্ষমতা মানে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ডিং হুম, এর হুম। এই লেভেলটা খুবই খারাপ পর্যায়ে আছে, খুবই পুয়ার এবং সেটা নিয়ে আবার এখন হামতমও আছে। তো আপনি আসলে কি বলতে চাইলেন? মানে এই যে আমি যদি বলি যে আ আপনার এই জায়গাটায় আপনার অ্যা বিষয়টার মূল কি ছিল? প্রতিরক্ষা হ্যাঁ, বাহিনীর বিষয়টা আসলে আপনি যে কথাটা ইঙ্গিত দিলেন, আপনাদের মাহমুদ ভাইয়ের সাথে যে আপনার আগের অনুষ্ঠানটা সেটাও আমি দেখলাম খুব মনোযোগ দিয়ে।
ওখানে কিন্তু আপনার খুব চমৎকার কথা বলেছেন, কারো পক্ষে নেন নাই, কিন্তু আমি দেখলাম মন্তব্য মাহমুদ ভাইকে নিয়ে জামাতের লোক প্রথমেই। দ্যাট মিনস এই আপনি যে কথাটা বললেন সেটাই প্রথমেই ধারণা করে বসেছে, ভিতরে কি বলেছেন বা আপনারা বললেন সেটা আর শুনবে না। কাজে আপনাদের প্রতি যারা এই অনুষ্ঠানটা শুনছেন, তা এগুলি তো আশা করি না। মনে করেন আমি একজন ইন্টেলেকচুয়াল, হ্যাঁ আমার একটা রাজনৈতিক বিশ্বাস আছে, কিন্তু আমি যখন বিশ্লেষণ করব আমি তো আমার ওই বিশ্লেষণের প্রতি আমি অনেস্ট থাকবো, তাই না? আমি এমন কিছু বলবো না যেটা কারো ইয়ের জন্য হবে, এটা দেশের জন্য ভালো হবে, নৈতিকতা বলেন সেই একটা জায়গা থেকে। আর আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে এই সেনাবাহিনীর প্রতি এটা আমাদের আসলে চিন্তাধারা একটা কনসিস্টেন্স আছে। যদি আপনারা যারা আমার লেখার সাথে আগেই পরিচিত, সেই 2005 থেকেই কিন্তু আমি যাই দিনে লেখালেখি শুরু করেছি এবং মোটামুটি রেগুলার ওই সময় যখন এটা দৈনিক হলো তখন তো কলাম লিখতাম প্রতি সপ্তাহে। তখন কিন্তু বারবার আপনার যেটা আছে আর্মিটাকে একটা, আমি যেহেতু দেশটাকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি বলে আমার আর্মির প্রতি এক ধরনের কি বলবো একটা পক্ষপাতিত্ব আছে। আমি চাই না, তখনই বারবার কিন্তু ওই সময় আমি অনেক লিখেছি যে আর্মিটারে যেন আমরা জনগণের মুখোমুখি ধারণা করাই। আপনারা শুনেছেন এই কথাগুলি এসেছে, এগুলি কিন্তু আমরাই প্রথম বিভিন্ন এই কলামের মাধ্যমে এগুলি শুরু করি। আমি জানি না হয়তো সেই ন্যারেটিভ গুলি আমরাই তৈরি করেছি যে এই আর্মিটারে আমরা যেন জনগণের মুখোমুখি ধারণা করাই। সেটা কিন্তু 2005 থেকে আমরা তখনই এই সিমটম গুলি দেখা যাচ্ছিল যে আমরা জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে এবং সেইগুলি প্রমাণিত হয়েছে। তারপরে ধরেন তো দীর্ঘ সময়। আর এই আর্মিটার ব্যাপারে আপনারা একটু মনোযোগ দেন, দেখেন এটা আর্মিটা সৃষ্টি হয়েছে কিভাবে। স্বাধীনতার যুদ্ধে দেখেন যতগুলি সেক্টর কমান্ডার, আমাদের এগুলি স্মরণ রাখতে হবে, সবগুলি সেক্টর কমান্ডার সেই আর্মি থেকে। আপনাদের জেড ফোর্স কয়টা ছিল দেখেন, 3 জন সেটা আর্মির, এমনকি 7 জন যে বীর শ্রেষ্ঠ তারা কিন্তু আমাদের আর্মির। এবং এই আর্মিকে দেখেন মাঝে মাঝে হয়তো বিপদগামী করতে চেয়েছে, কিন্তু আবার কিন্তু কামব্যাক। সেই 75 বলেন, সেই সিপাহী জনতার বিপ্লব, তারপরে 90-এর আন্দোলন, বিভিন্ন সময়ে দেখেন, এমনকি 2024 সালে আর্মি কিন্তু জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই, চেষ্টা করা হয়েছে। এই ক্রেডিটটা কিন্তু আমাদের দিতে হবে। এই বৈশিষ্ট্যটা আমাদের জন্য ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বিরাট বিষয়। কাজেই আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এটাকে আমাদের একটা ইনস্টিটিউশন, হ্যাঁ আমাদের যখন আমরা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আমাদেরকে বলতে হয়েছে, এটা না বললে এটা আসতো না। কারণ এটা একটা ডিসিপ্লিন ফোর্স। সরকার যদি এর গাড়ে চেপে বসে আর কিছু করার নাই, ভিতরে দেখবেন সবাই একই কথা বলছে, কারণ এটা এই এটা এতে লিমিটেশন আছে। কাজে এখন আমি আপনি আমরা যেন এমন কোনো সমালোচনা না করি যেটার ক্ষতিগ্রস্ত। হ্যাঁ কিছু সমালোচনা আছে অবশ্যই, ওখানে আমি ভিতরে লিখেছি। এবং এটার বড় দায়িত্ব হলো আর্মির নিজে। তারা জানে তারা সেন্সিটিভ, এমন কিছু কাজ করবে না যখন জনগণের মুখ খুলতে বাধ্য হয়, এবং এটার জন্য তাদেরকে একটু স্পেস দিতে হবে, তাই না? রাইট। আমরা যদি মনে করি কথা বলার সাথে সাথেই সমালোচনা করে বসি, তা না। প্রথমে চেষ্টা করতে হবে ইন্টারনাল সোর্সে। এবং আর্মিকে যদি আপনারা এই কথাটা শুনেন আমার, যে আমাদের যে আলোচনাটা, আমরা অনুরোধ করব আপনারা এমন কোনো মেকানিজম তৈরি করেন যেখানে সবাই তো আর আপনাদের বিরুদ্ধে না, যে সমালোচনা সেটা হতে পারে হয়তো ওপেন সমালোচনা দরকার নাই, ইন্টারনালি বলে আপনার ইউ টেক দ্য কারেক্টিভ অ্যাকশন। তখন হয় কি যে আমরা এই আর্মিটাকে যেন আর বিতর্কিত না করি। অনেক হয়েছে, অনেক ড্যামেজ করা হয়েছে, কিন্তু এখনো টিকে আছে, এটি আমাদের হলো সবচেয়ে আশার কথা। আর আমার ওখানে কিন্তু হ্যাঁ জি বলেন না কিন্তু আপনি। মিনা ভাই ধরেন শস্যের ভেতরে ভূত এখনো বিদ্যমান। শস্যের ভেতরে হুম, ভূত হুম, এখনো লাফালাফি করতেছে এবং আমরা তো দেখতেছি যে ধরেন ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থা মিলে তারা আমাদের পিছনে হুম, লেগে গেছে আরকি। তাদের ভাড়াটিয়া কচুক্ষেত্রী ভাইরা আমার ফকিরের হুম, বাচ্চারা ওই টাকা পাইলেই যা খুশি তা করে। তাই করতেছে। বাট ধরেন এগুলো করে তো এগুলো হাসিনা বহু করছে। এগুলো হাসিনা বহু পুরান প্র্যাকটিস। ওই প্র্যাকটিস থেকে বের হতে পারেনি। এবং এখনো তো আমরা সারফেস লেভেলে বলতেছি, যদি বেশি গুতাগুতি করে আমরাও গুতাগুতি শুরু করব। মানে কারো চোখ রাঙানিতে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই। শুনেন, দেশ রক্ষা বাহিনী হুম, আমরা সর্বোচ্চ রেসপেক্ট করি, আমরা সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখতে চাই এবং তাদের ভেতরে যে ফ্যাসিবাদের হাতে গত ১৫ বছরে তাদের যা হয়েছে, সেই জায়গা হুম, থেকে আমরা তাদেরকে বের হয়ে আসতে সহায়তা করতে চাই। কিন্তু ওই যে ডক্টর ইউনূসের সেই ফেলিয়ার, তিনি ওই যে বিষাক্ত শব্দকে তিনি তোষণ করছেন। তারা আবারও কিন্তু ইয়ে দিচ্ছে। আমি আপনাকে একটা না, নিউজ দেখাই। আজকের একটা নিউজ দেখাই। হুম, এটা হচ্ছে খুব সম্ভবত হ্যাঁ, এই নিউজটা। এটা ফেসবুকে আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলমের একটা পোস্ট যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই। এবং যেটা হচ্ছে যে ধরেন ফ্যাসিবাদের অন্যতম দোসর জাতীয় পার্টি নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। জিএম কাদের বলেন, এই চুন্নু ফুন্নু এগুলা যেগুলো আছে, এগুলো তো সরাসরি হুম, ভাবে
মানে হাসিনার পক্ষ নিয়ে ভারতের সাথে হাত মিলিয়ে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডকে তারা সমর্থন দিয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডে তারা অংশগ্রহণ করেছে। তাদের জাতীয় পার্টির যে নেতাকর্মী আছে তারা ছাত্রলীগের সঙ্গে মিলে যোগ দিয়েছে। জাতীয় পার্টি কিন্তু এক ধরনের ধরেন কি বলবো সেফ সাইডে আছে, এরকম একটা অবস্থা। তো গত ২ দিন আগে সার্জিসের পোস্ট অনুযায়ী বা পত্রিকার সংবাদ এসেছে, গত ২ দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে। তার অতঃপর যখন রংপুরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যর সাথে সাথে জি এম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে, তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সে বিক্ষোভ মিছিলে প্রথমে হামলা চালায়। এরপর জি এম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, এই বাইক পোড়ানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে ৯ মাসের মধ্যে আর কি সর্বোচ্চ বড় অপারেশনে মাঠে নামে। মহানগর বিএনপি সভাপতি, সেক্রেটারি, জেলা ও মহানগর বৈষম্য বিরোধীর আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে এই সর্বশেষ ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্ষেত্তা দেখানো শুরু হয়েছে। আধিক্ষেত্য দেখানো শুরু হয়েছে। তো অর্থাৎ তিনি যেটা আমরা বুঝতে পারছি যে গত ১০ মাসে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠের ভূমিকা কি, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কি করছেন, জাতীয় পার্টিকে তারা কি করছেন। এখন জাতীয় পার্টির জি এম কাদের বাসার সামনে সে তো আবার সংগঠিত হচ্ছে, সে আবারও কিন্তু চেষ্টা করছে। এবং আপনি জানেন যে আমেরিকায় অনেকেই ভাবছিল যে ডক্টর ইউনূস পড়ে যাবে যে ২২-২৩ তারিখে, অনেকে ব্যাগটা গুছিয়ে ফেলছিল যে দেশে ফিরবে, আওয়ামী আওয়ামী ইয়েগুলো আর কি। এরা প্রস্তুত কিন্তু যে যেকোনো সময় তারা দেশে যাবে, কিন্তু ক্রমশ দেরি হচ্ছে। আমি একটা ভিডিও দেখাই আপনাকে। রংপুরের এই ঘটনায় সেনাবাহিনীর একটা অফিসারের আমি আপনাকে দেখাই, ওই এক ধরনের মিটিং হয় সেখানে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কিন্তু কথা ছিল। আমি একজন ভিডিও করিও না। রংপুর থেকে পাঠানো একটা ভিডিও। তো আপনি দেখেন যে আমাকে যেটা বলা হয়েছে, আমি যে খবরটা এখানে আমার কাছে আছে, আমি আপনাকে একটু বলি যে ধরেন এটা হচ্ছে গিয়ে রংপুরে ভাঙচুরের অপরাধে ২ সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসে সেনাবাহিনী, কিন্তু তাদেরকে ছাড়িয়ে আনতে ক্যাম্পে যান এনসিপি নেতা সার্জিস আলম। আমি কনফার্ম না, সার্জিস সম্ভবত আমি শুনেছি গেছে। তো সেখানে সম্ভবত সার্জিস বা সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে যে সেনাবাহিনীর ভূমিকা বা তারা আতঙ্ক ছড়াচ্ছে এরকম কোনো বিষয় নিয়ে আসে, তখন এই সেনাবাহিনীর এই অফিসার বা অন্য কোনো অফিসার এইভাবে শাউট করে, ব্লাডি চিপ। তো ব্লাডি চিপ কে রে বেটা, তোর এত বড় সাহস কেমন হইলো? ১৫ বছরে ব্লাডি চিপ বলতে পারছিস কাউরে? ১৫ বছরে এই শাউটিং কোথায় ছিল? ১৫ বছরে ছাত্রলীগ ছিল আব্বা, যুবলীগ ছিল মা, তাই না? আমরা দেখছি না সব। এখন পরিবর্তন হয়েছে, এখন আবার তোমার টার্ন নিতেছো, ব্লাডি চিপ শাউট করো। এই ম্যাজিস্ট্রেসি পাওনি কি করছো রে ভাই? ব্যাখ্যা দাও। এই ব্যাখ্যা চাইলে আমি আমি আমার অপরাধ ব্যাখ্যা চাওয়া? বলেন আপনার কথা শুনে। আচ্ছা, কনক ভাই, এটা যে কথাটা বলছিলাম যে এখন এখানে ধরেন এই কারণেই আসলে সেনাবাহিনীকে খুব বেশি দিন রাখার প্রয়োজন নেই, দরকার মানে প্রয়োজন নেই, মানে থাকা উচিত, রাখা উচিত না। অবশ্যই মাঠে থাকা এটা উচিত। শুধুমাত্র হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলি যে দেখেন আমরা কিন্তু আবার অ্যাকসেপ্ট করি না, তাদেরকে মাঠেও চাই। এখন মাঠে ইন্ডিভিজুয়ালি এখানে ধরেন অনেক মানুষ আছে, এক এক ধরনের মেজাজ এক এক রকম, খেয়াল করেন কিসের কারণে দেওয়া হয় না। এখন যদি আমরা বলি এদেরকে যদি আপনি এরকম সারা দেশে এইভাবে রাখেন, হয়তো ধরেন ৩০০ জন তাদের মেজাজ কন্ট্রোল রাখবে, আবার হয়তো ১০ জন ২০ জন রাখবে না। সেটাই যদি আবার এইভাবে আসে, সেটা তো আসলে আমাদের টোটাল সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে। না, এখন এই জন্যে হ্যাঁ, এখন মনে করেন যে আমি এই কারণেই বলি যে আমাদের কোনো কিছু, কারণ আপনি কোনো কিছু বললেই তো আবার বলে। এখন সেনাবাহিনীকে যেন তাড়াতাড়ি ব্যারাকে ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায়। এখন ওইটা বললে আপনার ওই যে নির্বাচনের কথা বলতে হয়, সেগুলো হয়তো কেউ আবার পছন্দ করবে না। আপনারা নির্বাচন তাড়াতাড়ি চান। একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। আমার কথা হলো যে আমরা যেন সবাই মাথা গরম না করে যেভাবে হোক, এখন ওই যে আপনি ফিল্ড লেভেলে যে অফিসারের কথা বলছেন, ওনার তো কিছু করার নাই। এটা নির্ভর করবে টপ লেভেলে। এখানে মনে করেন যে যারা সামরিক নেতৃত্বে যারা আছেন কিংবা অন্যান্য পলিটিক্যাল লিডারশিপে যারা আছেন, সরকারে যারা আছেন, তাদের ভিতরে এইগুলি আলোচনার টেবিলে থাকবে। নট ইন দা পাবলিক ফোরাম বা পাবলিক এর মধ্যে থাকা ঠিক না। বিষয়টা কি দেখেন, আপনি এই প্রসঙ্গটা কেন আনলাম? আপনি জানেন যে
বৈষম্য বিরোধী আন্দোলন বা ইয়াং যে গ্রুপটা, এই গ্রুপটার মধ্যে অনেকেই বাড়াবাড়ি করতেছে। যারা হ্যাঁ, প্রকৃত বাড়াবাড়ি করছে তাদের ব্যাপারে আপনি কোনো না, ব্যবস্থা না, নেন। আমি একটা কথা বলি ভাই জি, যে জি, হুম, হ্যাঁ, এই যে জাস্ট পরে ভুলে যাবো। এই যে মনে করেন যে কারণ আমিও তো মনে করেন অনেকটা ওই গেরিশন মেজাজে আমাদেরও ট্রেনিং হয়েছে। আমরা কিন্তু মার্চেন্ট নেভি বলে আমাদেরকে। আমরা কিছুটা জানি। ওই যে ব্লাডি হেল বাইরে যেরকম খারাপ শোনা যায় ইট ওয়াজ কমন। আমাদের সিনিয়র যখন আদর করে বলতো ইউ ব্লাডি হেল। এটা আমরা মনে করতাম সিনিয়র আমাকে আদর করছে। ওই যে জমিদার যেখানে চুদির ভাই যেরকম বলে গালি দেয় না? ইট ওয়াজ এক্সাক্টলি সেইম। এখন মনে করেন আর্মিতে বা এইসব জায়গায় ব্লাডি হেল শব্দটা খুব। কিন্তু সিভিলিয়ান যদি করেন আপনি এটার অনুবাদ করেন ব্লাডি হেল অনুবাদটা কি আপনার মাথা গরম হয়ে যাবে। কাজেই এই কারণেই যে এবং দেখেন আরেকটা জিনিস হয়েছে আমরা আসলে এক পক্ষ দেখি হয়তো যে ভিডিওটা করা হয়েছে এর আগে কিভাবে উত্তেজিত করেছে আপনার ওটা হয়তো আমরা দেখি নাই এখানে এসেছে শুধু একটা দিক আমি আর্মিকে এইটা সাপোর্ট না আমি টোটাল পরিস্থিতিটা আমরা যেন ব্যাখ্যা করি না আমরা যারা অবশ্যই উপর না থেকে দেখবো ধরেন মিনা ভাই আমি আপনার সাথে একমত। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি দেখবেন যে এই জুলাই বিপ্লবের পরেই বোধহয় শাহবাগে কোনো একটা কর্মসূচিতে একটি আন্দোলনকারী একটা মেয়ের সাথে এক অফিসারের ব্যাপক তর্কাতর্কি হয়। অফিসার কিন্তু খুব ঠান্ডা মাথায় তাকে ট্যাকেল করে ওটাই বলছি ইয়ে করে এবং হ্যাঁ পরে কিন্তু খুব তাকে প্রশংসা হয়েছে অকরুজ্জামান নিয়ে তাকে কিন্তু একটা পুরস্কারও দিয়েছে তার ধৈর্যের জন্য। হুম তো ধরেন মাঠে যারা এখনো আছে এদের পলিটিক্যাল অভিজ্ঞতা কি? এদের জীবনের অভিজ্ঞতা কি? কিছুই তো নাই আসলে। হুম তো এরা ধরেন হঠাৎ অনেকে আলগা একটু ক্ষমতায়িত হয়ে নিজেদেরকে অনেক কিছু ভাবতেছে। তো ইউ হ্যাভ টু ট্যাকেল দিস ইন দিস ওয়ে মানে আপনি এবং আপনার এই এটাই আমি যেটা বলতে চাচ্ছি আপনি এটা চিল্লাইতেছেন বা আপনি যে গালাগালি করতেছেন ইংরেজিতে মানে হুম এটা কিন্তু আপনার উপর যাচ্ছে না। এটা ওভারঅল সেনাবাহিনীর উপর যাচ্ছে। এটা আমি বলতে চাচ্ছি। সো এই জায়গাগুলো দেখা দরকার। আবার ধরেন মাঠে কিন্তু প্রচুর ভাই হাসিনার দ্বারা সুবিধাভোগীরা ডিপ্লয়েড আছে। এরা নানাভাবে কাজ হুম করতেছে। আপনি যদি দেখেন যে 1/11 এর সময়কার যে বাস্তবতা, আর্মি কয়দিন লাগছে আর্মি এসব ঠিক করতে? চাঁদাবাজি, সন্ত্রাসী, ২ নাম্বারি এগুলো ঠিক করতে কয়দিন লাগছে? আপনি ১০ মাস পরে আইসা আপনাদের একেবারে জায়গায় উঠলো কেন? কি কাহিনী কি? তাই না? আমরা তো চাই না আমাদের সেনাবাহিনীর সাথে জনগণের এতটা মিক্সিং হোক। সেনাবাহিনী মাঠে হুম পড়ে থাকবে এটা আমরা চাই না। তাদের পিটি হচ্ছে না, তাদের ট্রেনিং হচ্ছে না। তারা তাদের সিস্টেমের বাইরে মানে সিস্টেমিক লাইফ এর বাইরে না তারা কনক ভাই এইজন্যই যেটা দেখেন আমরা আসলে যাকে তো টার্গেট করি অনেক সময় সেনাপ্রধান কিন্তু এই কথাটা বলেছেন আপনি আমরা যেন তাড়াতাড়ি ব্যারাকে ফিরে যেতে পারি হ্যাঁ। এখন ধরেন এটাকেও কিন্তু আমরা খুব পজিটিভলি নেই নাই না কিন্তু রে এটা ভাই, এই যে না, একই না কথা ব্যারাকে ফিরে যাবেন। যাওয়ার আগে তো পরিস্থিতি ঠিক হুম করে যাবেন। আপনি যদি হুম পরিস্থিতি ঠিক না করে যদি আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে শুয়ে বসে দিন কাটান। ২-১ টা ছোটখাটো না অপারেশন করেন। না এরপরে আপনাকে আপনি যান ৩ মাসের হুম অপারেশনে নামেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে ৩ মাসের মধ্যে ল অ্যান্ড অর্ডার সবকিছু নিয়ন্ত্রণে আনেন, চাঁদাবাজ ধরেন, সন্ত্রাসী ধরেন, সব ওকে করেন, আপনি হুম ব্যারাকে চলে আসেন। আপনি আবার নির্বাচনের সময় মাঠে ডিপ্লয়েড হবেন। শেষ। ঘটনা তো এই। আপনি না চূড়ান্ত হ্যাঁ ক্ষমতা নিয়ে বসে আছেন, কাজের কাজ কিছু করছেন না। আবার কিছু বললে বলবেন যে সেনাবাহিনীরে নিয়ে এইসব কথা কয় কেন? এটা তো হবে না রে ভাই। না এইজন্য কনক ভাই আমাদের যে এই কথাটা হলো আমরা যেন কোনো পার্টলি আপনি তো জানেন যেগুলো আসলে যে আপনার জন্য কোনো মোটিভেটেড কোনো নিউজ বা এটা ভিউজ আপনি প্রচার করতে চান একটা অংশ শুধু প্রচার করেন এবং সেনাবাহিনী যেহেতু স্পর্শকাতর দেখেন আমি কিন্তু যখনই ওইটা গালিটা দিছে আমি কি জানতে চাবো যে তাকে কিভাবে প্রভোগ করা হয়েছে এটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে হয়তো ওখানে যায় দেখেন এই যে স্টুডেন্টদের কথা বললেন আমি দুই একজন আমার ফ্রেন্ডের কথা জানি উনি একটা বলেন উনি একটা অনুষ্ঠানে গেলেন ওখানে একজন সমন্বয়কদের মধ্যে একজন আসছেন অল্প বয়সী ছেলে তার আচার আচরণ ভাব ভঙ্গি এমন ছিল সবাই বিরক্ত হয়ে গেছে ওখানে সেক্রেটারি ছিল অন্যরা ছিল কিন্তু তাদের ধারণা হি ইজ দা মানে ওখানে চিফ গেস্ট হয় কি হয়তো ক্ষমতার জন্য এটা হয়েছে এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আপনি যে দেখেন ওখানে হয়তো জেলা বা উপজেলা লেভেলে হয়তো কোনো ছাত্র নেতা বা যারা আছে এরা যদি যারা এখানে ইউনিফর্ম আছে তাদের প্রতি হয়তো সেরকম হয়তো করতে পারবে না এই জন্য আমি মনে প্রাণে চাই না যত তাড়াতাড়ি সম্ভব এটা ওখান থেকে চলে আসবে এগুলো হলে হবেই আলটিমেটলি যে আমাদের এই সেনাবাহিনীকে তো আমরা ধরেন এই বিতর্ক ফেলতে চাই না হুম, এটাই হুম। ছিল কিন্তু আমার লেখার মূল না, বক্তব্যটা ওইটাই আমি আপনার লেখাটা পড়ছি। তো এখন ধরেন হুম, যে আমরা যেমন চাই না যে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা কেউ অপমানিত হোক। জি তেমনি আমরা হুম, এটাও চাই না যে কোনো ছাত্র তার ক্ষমতার অপব্যবহার করুক। অর্থাৎ প্রত্যেকের সম্মানের জায়গাটা নিশ্চিত করতে হবে। তো সেনাবাহিনীকে আপনি যে চোখ রাঙানোর কিছু নাই, সেনাবাহিনীও পাল্টা চোখ রাঙানোর কিছু নাই। অর্থাৎ এই জায়গাটা একটা স্টপ মিউচুয়াল রেসপেক্ট সেটা থাকতে হবে জি হ্যাঁ তো সেটি না হয়ে ধরেন ওয়ান সাইডেড নিউজ আসবে, ওয়ান সাইডেড বক্তব্য আসবে। আর আল্টিমেটলি ধরেন অ্যা এম এ যাদের হাতে যারা ইউনিফর্ম পরে এবং যাদের কাছে বন্দুক পাওয়ার আছে, তাদের দিকেই হুম, মানুষের একটা ক্ষোভ সবসময় থাকে। মানে তারা নরমাল কথা বললেও মানুষের মনে হয় সে বন্দুকের জোরে কথা বলতেছে। হ্যাঁ তো গায়ের আমার জোর দেখাচ্ছে হ্যাঁ গাইড দেখাচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয় যে
মানে আসলে পরিস্থিতি তো পরিবর্তিত এবং অনেক জটিল। তো এই জায়গাটা আরো ট্যাক্টফুলি এগুলো হ্যান্ডেল করা উচিত আমি মনে করি। আর আপনি মিনার ভাই বিএনপির সঙ্গে আপনার সুসম্পর্ক, জামাতের সঙ্গে সুসম্পর্ক, ছাত্রদের সঙ্গেও সুসম্পর্ক, ছাত্রদের দলের সাথেও। এই তো জন্য বেকায় দেয় আর কি। দেশ আসলে কোন দিকে যাচ্ছে? দেশ আসলে আসলে কোন আমাকে দিকে যাচ্ছে? যেটা ঘটছেটা কি? যেটা যেটা হ্যাঁ, সন্দেহ হলো যে হয়তো যখন দেশে গেলাম তখন দেখলাম যে আসলে বিএনপিও আসে নাই, জামাতও আসে নাই। এই ছাত্র সমন্বয়করা এদের সাথে আপনারাও তো ছিলেন, যেহেতু আমরা সবাই ছিলাম। এয়ারপোর্টে আমার মেরিনার যারা আছে তারা এসেছে, এরকম এসেছে। এখন যদি মনে করেন কোনো একটা কথা দিয়ে যদি বিএনপির পক্ষে চলে যায় তখন থেকে জামাত খুব রিয়েক্ট করে। আবার জামাতের পক্ষে গেলে বিএনপি মনে করে তুমি জামাতি। ছাত্র সমন্বয়করা খুব একটা ভালো চোখে দেখে না। এখন আসলে আমাদের পরিস্থিতিটা কিন্তু খুব কি বলবো, একটা ত্রিসংকর অবস্থায় আমরা পড়ে গেছি। তারপরে কিন্তু আমাদের সত্য কথাগুলি বলে যেতে হবে, সত্য যার পক্ষেই যাক এগুলি বলতে হবে। এবং আমি এখনো ইচ্ছা, মানে আমার ইচ্ছা যে এই শক্তিগুলি এক হোক। এটা যদি না হয়, ধরেন ডিফারেন্স থাকবে যে আপনার সাথে আমাদের আমার একটা ডিফারেন্স, এটা তো আমরা, তারপরে তো আমাদের সম্পর্ক নষ্ট হবে না। এই পিনাকিদা বলেন আমাকে ব্লেম করে যে আমি নাকি পিনাকিদার কি জানি ভক্ত, তারপর ইলিয়াসে এগুলি বলে, যেহেতু আপনাদের সাথে একসাথে চলতাম। কিন্তু এখন তো সব জিনিস তো আমি তো তাদের যে মানবো সেটা জরুরি না, দে অলসো ডোন্ট এক্সপেক্ট ইট। কিন্তু তাদের বিরুদ্ধে হলো আমরা আরেকটা জিনিস হলো আমার কাছে যেটা মনে হয় যে মনে করেন পিনাকি, ইলিয়াস, তাদের একটু আলোচনা করি, পজিটিভ আলোচনা, যে তারা মনে করেন বিপ্লবী, কিন্তু আমি অনেকটা হলাম রিফর্মিস্ট। আমি হলাম সংস্কারবাদী, ওই যে নট দ্য নেগেটিভ ওয়ে। আমি চাই যে ধীরে ধীরে মানুষের মধ্যে পরিবর্তনটা আসুক। এবং আজকে যারা আপনারা অনুষ্ঠান শুনছেন, আগে যারা এই কনক ভাইয়ের সাথে আমার অনুষ্ঠান করে, আমি বারবার বলেছি আমরা কিন্তু যে একটা পলিটিক্যাল প্রসেসে, ওই আওয়ামী লীগকে বারবার বলতাম, এই কথাগুলি শুনে নাই, যে একটা পলিটিক্যাল প্রসেসে যদি সেটা আসতো এটা সবচেয়ে ভালো হতো। এখনকার পরিস্থিতি কিন্তু ভালো হয় নাই, আওয়ামী লীগের জন্য তো হয় নাই, দলটাকে শেষ করেছে। আমাদের যদি এগুলি সমালোচনাগুলিকে আসলে ওরা ধর্তব্যের মধ্যে নিতেন এবং এগুলি নিয়ে কিছুটা কারেক্টিভ অ্যাকশন নিতেন, আজকে এই পরিস্থিতি হতো না। কাজেই এখনো যারা আছেন তাদেরকেও বলছি, আপনাদের ভালো লাগবে না অনেক কিছু হয়তো। এই যে দেখেন, গতকাল আমি একটা পোস্ট দিয়েছি ছাত্র দলের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে আমাকে দিতে হয়েছে। তারা মনে করবে তো আমি যে জামাতের পক্ষ না, এটা জামাতের পক্ষ নিয়ে আর এই যে মনে করেন আপনারা যারা প্যারেন্টিং, আমি যদি একটা ভালো প্যারেন্ট হই, আমার ছেলে যদি কোনো কিছু খারাপ করে আমি কি করব? তাকে শাস্তি দিব। আর ব্যাড প্যারেন্টিং হলে সেটাকে ছেলেকে আরো প্রশ্রয় দেওয়া। এবং দেখবেন যারা ব্যাড প্যারেন্টিং করে এদের ফলাফল ভালো হয় না, সেই বাবা মা কিন্তু এটা সাফার করে, কান্নাকাটি করতে হয়, আজীবন কাটতে হয়। একইভাবে এই ব্যাড প্যারেন্টিং করেছে ছাত্রলীগের উপর, আমরা সেটার পরিণাম দেখেছি। আজকে ছাত্র দলকে বলবো, ছাত্র বিশেষ করে বিএনপির যারা আছেন, আপনারা আইদার ইউ লাইক ইট অর নট, আপনারা এদেরকে কন্ট্রোল করেন, তাহলে কন্ট্রোলে বাড়িয়ারা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে পড়বে। রাইট। আপনাদের নিজের হাতের ফ্রাঙ্কেনস্টাইন কিন্তু আপনাদেরকে শেষ করবে। এই জন্যই বলেছি, আমি বিএনপিকে ভালোবাসি বলে এই কথাটা বলেছি। কিন্তু সমস্যা হলো দেখবেন যে এইটাকে ঠিকভাবে নিবে না। বিএনপি মনে করবে আমি জামাতকে বলছি না, জামাতকে আমার দলার না, জামাত করলে আমি জামাতকে বেশি পরামর্শ দিতাম। এখন যেহেতু বিএনপির প্রতি আমার একটা নৈকট্য বা এক ধরনের কি বলে ওন ফিল করি, এবং সেই জন্য এই কথাটা বলেছি। এবং দেখেন আমাদের সমস্যা হলো কি, আমাদের যারা পলিটিক্যাল যারা লিডারশিপ আছেন, তারাও আপনার ওই সমস্ত পরামর্শগুলি পছন্দ করেন যেটা তার মনের কথা ওখানে প্রতিধ্বনিত হয়। ওনারা কিন্তু আসলে কোনো অ্যাডভাইস পান না। ওনারা দেখবেন যে প্রত্যেকটা অ্যাডভাইজার আগে চিন্তা করে তার যে পর্যায়ে তার লিডার হোক, লিডার কোনটা পছন্দ করবে হুম। সে ওই অ্যাডভাইসটাই দিবে, কিন্তু লিডারের অপছন্দের এই অ্যাডভাইসগুলি দিতে পারে না। এবং এই কারণেই আজকে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কাজে আমি নেতৃত্ব যারা আছেন, বিএনপি, জামাত সহ সবাইকে, কারণ আমরা তো একই বাঙালি, আমাদের কেমিস্ট্রি একই ধরনের। কাজে আপনারা এমন কিছু পরামর্শ শুনেন যেটা আপনারা পছন্দ করেন না, এবং ওখানেই কিন্তু আপনাদের আসলে কিউ রয়েছে, যে এবং যে এবং মিনার কথাগুলি। ভাই এবং মিনার ভাই ধরেন বিএনপির ২-১ টা চ্যানেলের সাথে আমার যে কথা হয়েছে, আমি স্পষ্টভাবে বলেছি যে, "ভাই সমালোচনা শুনতে হবে। আপনারা যে সবকিছু কারেক্ট করছেন তা তো না। আপনারা বহু রং ডিসিশন নিচ্ছেন। তো এই কথার সমালোচনা করা বা এটাকে সামনে নিয়ে আসা মানে আপনার বিরোধিতা করা না। আপনাকে কারেকশন এর একটা রাস্তা তৈরি করে দেয়া।" আর জনাব তারেক রহমান একজন জাতীয় নেতা, ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার একটি সুযোগ আছে, সম্ভাবনা আছে। তো তাকে আপনারা পীর সাহেব বানায়েন না। উনাকে নেতাই বানান। এবং নেতা যা সিদ্ধান্ত নেবে সবই কারেক্ট এটাতে যায়েন না। নেতাও ভুল সিদ্ধান্ত নিতে পারে, নেতাও ভুল বুঝতে পারে, নেতাও ভুলভাবে ভাবতে পারে। এবং তাই সেটাই না? কনক ভাই, যে এই যে ফিডব্যাক গুলি যায়, আমার কাছে যেটা মনে হলো, এটাতে শেখ হাসিনাকে এখান থেকে আমাদের এই যে বলেন যে এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। শেখ হাসিনা শুধু বিচার করলে হবে না, ওর যে স্বভাব ছিল, তার যে কি বলবো যে তার চরিত্র বা যেগুলি ছিল সবগুলি বিচার হওয়া উচিত। এটা জাতির জন্য দরকার, সে এরকম লিডারশিপ যেন আর গ্রো না হয়। শেখ হাসিনা কি করতেন, আমি যা কিছু করবো না কেন, উনি কিছু ইনফ্লুয়েন্সার তৈরি করেছেন,
ওই যে হুম, আপনার একটা কি জানি শমী কায়সারের হাজবেন্ড যেটা একটা হুম, স্টুপিড কোথাকার, এটারই ধরে তো আওয়ামী লীগ পিটানো উচিত। এখন এরা মনে করছে যে আওয়ামী লীগ যাই করে সে এমন ভাবে ইনফ্লুয়েন্স করে হুম, ফেলবে, সব জায়েজ করে ফেলবে। সব ফর দ্য জায়জ করে। গড সেক, এটা আমরা বিএনপির জন্য বলছি। আমরা এরকম আর ওই যে শমী কায়সারের হাজবেন্ড চাই না। এইগুলি যেন বিএনপির মধ্যে সৃষ্টি না হয়, বরং আপনারা এনকারেজ করেন। এই যে মনে করেন আপনাদের কয়েকজন প্রতি দেখি বিএনপি খুব খাপা, আপনারা যদি প্রথম আলোকে সহ্য করতে পারেন, এই কয়েকজনকে কেন পারবেন না? আমার কথা হলো আমি আমি এখনো আই মেইনটেইন এ গুড না, রিলেশন উইথ এই দেম। মিনাজ ভাই ধরেন কে কি সহ্য করলো, কে কি ভালো বললো, কে কি না করলো না, এগুলা নিয়ে কখনোই না ভাবি নাই। না আমি আপনাদেরকে ওই বলি। জায়গাটা ভাই আমার আমার আমি অন্যদের কথা তো বলতে পারি না। আমার আমার যতটুকু ধারণা অন্যদের একই অবস্থা। আমাদের আমরা যারা একই সম্ভাবনা। যে ধরেন মূল ইনটেনশন হচ্ছে আমার দেশ, মূল ইনটেনশন হচ্ছে আমার দেশের গণতন্ত্র এবং মানুষের হুম, হুম, কল্যাণ। এর বাইরে আর কোনো বিষয় নাই আরকি। তো এটার জন্য ধরেন মানে হাসিনা চোখ রাঙানোরও তোয়াক্কা করি নাই। এখন আসে নতুন, নতুন কিছু জন্মাইছে আরকি। নতুন, নতুন যুগই জন্মাইছে কিছু, বুঝছেন? এগুলা আবার শুরু করছে। না, না শুনেন ভাই, আমি যেটা হয়েছে আপনাদের ৩ জনের প্রতি বেশি করে আপনাদের প্রতি টার্গেট সবার বেশি। আমার একটা রিকোয়েস্ট হলো যে একটু স্পেস দিয়েন মাঝে, মাঝে। আমি আপনাদের প্রতি যেটা আমার সমালোচনা হলো যে মনে করেন এখন কাকে করবেন? বিএনপি খারাপ, যদি জামাত খারাপ, এনসিপি, এখন যারাই যাবে তাদের কিছুটা দুর্বলতা থাকবেই। এখন কথা হলো যদি আপনি তাদেরকে একটু স্পেস দিতে হবে, সংশোধনের জন্য একটু স্পেস দেন। সমালোচনা করেন। আমার যেটা শুধু রিকোয়েস্ট হলো জাস্ট গিভ দেম সাম স্পেস। ভাই মানে আপনি ওদের আপনি দেখেন ভাই আপনি হ্যাঁ, আপনিও স্পেসটা নিতে চান কিনা? যেমন আমার এক বন্ধু ম্যাজিস্ট্রেট আমার অনেক আগে বলতেছিল যে পরীক্ষার শেষ দিনের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সে পরীক্ষার হলে হুম, বলতেছে আমি দেখলাম একটা ছেলে নকল করতেছে। তো আমি ভাবলাম যে শেষ দিনের পরীক্ষা আর এক্সপেল করব না। এবং সে বসে আছে পুরা বইয়ের উপরে। তার বই রেখে নিচে তার উপরে বসে টুপি টুপি নিয়ে নকল করতেছে। তো আমি তারে যাই নকল নিয়ে তাকে আমি ওখানে বসায় রাখছি। তুমি বলছি, "তুমি বসো।" সে হুম, একটু পরে উঠে দাঁড়ায় যায়। আমি তাকে চেপে বসাতে চাই যে আমি যেন তার বইটা না দেখি। কারণ বইটা পাইলে তারে আমার এক্সপেল করতে হবে। কিন্তু সে আচ্ছা। একটু পরে উঠে দাঁড়ায় যায়। আমি তারে অনেক হুম, চাপাচাপি করে যখন পারলাম না তখন তার বইটা নিয়ে আমি তাকে এক্সপেল করে দিচ্ছি। মানে আমি তো ভাই আপনাকে স্পেস দিতে চাচ্ছি। আপনি তো স্পেস দিচ্ছেন না। আপনি আমার স্পেসের জায়গা থেকে মনে করতেছেন যে আমি আপনার বিপক্ষে। আপনি স্পেসের জায়গাটায় আপনি মনে করতেছেন যে আমি আপনাকে খারাপ কথা বলতেছি। আমি চাই না আপনার না, এই, আমি চাই না আপনার ওই। এসব করলে তো ভাই হবে না রে ভাই। মানে হাসিনা রাইট, রাইট। এগুলো করেই কিন্তু শেষ হয়ে গেছে। সো অনাক আমাদের ভাই আপনাকে যেটা বলে, হ্যাঁ, আমি যেহেতু বিএনপির সাথে কানেক্টেড, বিএনপির প্রচুর মানুষ আপনাদেরকে খুবই পছন্দ করে, এখনো করে। শুধু এই কথাটা বলে ভাই একটু রয়ে সয়ে করে। আপনারা একটু মাঝে, মাঝে বেশি করে ফেলেন। দ্যাট ইস না আপনাদের প্রতি তাদের আবেদন, এবং আপনার মাধ্যমে সেটা আমি জানিয়ে দিলাম যে এটা হচ্ছে এখন যেটা হয়েছে। আপনাদের বিএনপি বা জামাতের ভূমিকার উপর ডিপেন্ড করে হচ্ছে রয়ে সয়ে থাকা বা মানে একটু কড়াভাবে যাওয়া। এবং সত্য হুম, কথা হুম, বলতে কোনো কুণ্ঠা হওয়ার কোনো সুযোগই নাই আমাদের আরকি। মানে এটা আমাদের নিয়মের মধ্যেই হুম। পড়ে না। আমার অন্তত পড়ে না আরকি। তো না, এখন 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 ধরেন, হ্যাঁ, আপনাদের উপর আমরা সেরকম কোনো বলব না। মনে করেন যে সোশ্যাল মিডিয়া একটু একটু বলি যে একটা ধারণা হয়েছে যে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে হয়তোবা বিএনপির ভিতরে, আমার কাছে যেটা আমার মনে হয়, এজন্য তাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ যে এটাকে ইগনোর করেন না। এটার যে একটা ইনফ্লুয়েন্স হয়ে গেছে ২০০১ বা ২০০৬ এর বাংলাদেশ আর ২০২৪ আর ২৫ এর বাংলাদেশ কিন্তু এক না। এই যে বলেন যে সোশ্যাল মিডিয়া এরা কিছু না। সোশ্যাল মিডিয়াই কিন্তু শেখ হাসিনাকে তাড়িয়েছে, তাই না? এখন শেখ হাসিনাকে যদি এটা করতে পারে, ডেফিনিটলি এটাকে আমাদের কনসিডারে নিতে হবে। সেই ফিডব্যাক গুলো যদি আসে, আপনি যদি মনে করেন অপপ্রচার চালায়, জাস্ট ইগনোর ইট। কিংবা আপনি আপনাদের কথাটা বলেন, আপনার তো কথা বলার অনেক সুযোগ আছে। মিরাজ ভাই আমি একটু যোগ করি যে তাই না? ধরেন মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা প্রোগ্রাম দেখেন বা আলোচনা শুনেন তারা কিন্তু খুবই সচেতন। এই সচেতনতা কিন্তু লেখাপড়ার সঙ্গে যুক্ত না। এটা হচ্ছে তার বিবেকবোধ, তার অবজারভেশন পাওয়ার। এবং ধরেন হুম, এই যে ধরেন আমাদের কচুক্ষেত ডিজিএফআই প্রচুর মানুষকে লাগাইছে আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য। চরিত্র হননের জন্য। কিন্তু সাধারণ মানুষ ঠিকই বোঝে যে তুমি তো মাল খাইছো মামা। তুমি তো এই লাইনে নাই। কারণ মানুষ তো দেখতেছে, মানুষ বুঝে কিন্তু। সো ধরেন এগুলা এগুলা ধরেন আমরা ফেস করে অভ্যস্ত। সো ধরেন মানুষের উপরে যে আস্থা এবং আপনি যেটি বলছিলেন, রিসেন্টলি আমি বিএনপির এক মোটামুটি প্রভাবশালী এক নেতার একটা বক্তব্য শুনছিলাম। তিনি এখন ধরেন নানা রকমের ব্যাকরণ বোঝাচ্ছেন আরকি যে আমাদের দেশে ভোটার কত, আ কয়জনের হাতে মোবাইল আছে, কয়জন ইন্টারনেট দেখে। তো সোশ্যাল মিডিয়ার আবার কিসের ইনফ্লুয়েন্স, বুঝছেন তো? ওই যে গ্রাম দেশে বলে না, গাং পার হইলে নাইয়া হালা। মানে নদীটা পার হয়ে গেলে মাঝি হচ্ছে শালার বেটা। তো না হইলেও হইতো। এরকম আরকি অবস্থা। তারা এখন ব্যাপক জ্ঞান ঝাড়তেছে। তারা বুঝতেছেনই না যে প্রভাবটা কি। অর্থাৎ
5ই আগস্টের আগের পরিস্থিতিতে ছাত্র জনতার যে ভূমিকা, এই জুলাইয়ের এই 36শে জুলাই পর্যন্ত তাদের যে ভূমিকা এবং আমাদের এর আগের যে 10-12 বছরের ভূমিকা, এগুলো তারা ধরেন মোটামুটি ধরেন এটা বাঙালির ক্যারেক্টার। ধরেন এটা তারা মুছে ফেলতে পারলে খুশি আরকি যে সব আমরা করছি। না, না এটার জন্য আমি আপনার সাথে একটু এড করি যে আপনি যে কয়জনকে বলেন, আপনি দেখেন আওয়ামী লীগের যে ধ্বংসের কারণ হয়েছে খুব বেশি জন না, 5-6 জন মিনিস্টার দেখেন আপনি নাম বলতে পারবেন। তাদের অতিকথন, তাদের যে হাম্বড়ি ভাব, এটা কিন্তু ধ্বংস করেছে আওয়ামী লীগকে। আমরা চাই না বিএনপির ভিতরে দেখা যাচ্ছে যে একই সংখ্যক, মানে কাছাকাছি মনে হচ্ছে। তো এরাই কিন্তু বিএনপি না, এর বাইরেও কিন্তু প্রচুর আপনার নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, তারা হয়তো এটা লাইক করে না, তারা জিনিসগুলি বুঝতেছেন, তাই না? কাজেই আমরা যেন ওইভাবে আর চিন্তা না করি যে এই কয়েকজনের মধ্যেই বিএনপি, যদিও তার মুখপাত্র হিসাবে আছেন এবং তাদেরও সমালোচনা, ওনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে সমালোচনাগুলিকে আপনারা স্বাভাবিকভাবে নেন। আপনারা যদি প্রথম আলো বা অন্যান্য পত্রিকার সমালোচনা নিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারা তো আপনাদের ওয়েল উইশার, তারা হয়তো কোনো একটা কারণ পছন্দ করছে না, হয়তো সেই পছন্দের কারণগুলি আপনারা রিমুভ করেন, চেষ্টা করেন, তাই না? আপনার যদি পলিটিক্স, আমরা কারো ওয়েলউইশার না। মানে আপনার সিদ্ধান্ত দেশের পক্ষে গেলে আমরা আপনার পক্ষে আছি। আপনার সিদ্ধান্ত না যদি ওইটাই ওয়েল উইশার। ওয়েল উইশার আমরা বলতে তো আপনার চান আমরা ভালো হোক, ভালো হলো। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটি বলছেন ভেরি ইম্পর্টেন্ট। হাসিনা ডুবছে 5-7 জনের জন্য, বিএনপিও যদি ডুবে 5-7 জনের জন্যই ডুববে। এবং এই 5-7 জনকে আপনি যদি ওন করেন, তখন আপনাদের মূল জায়গাটার সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। মানে আপনি যদি 5 জন 7 জনকে যদি আপনি যদি ধমক দেন যে স্টপ দিস ননসেন্স, তাইলে কিন্তু ঠিক আছে। তাইলে ওকে ফাইন। আমি বুঝলাম যে আপনি বৃহত্তর জায়গাটাকে ওন করতেছেন। কিন্তু আপনি যদি তাদের কাছে উস্কাই দেন, আপনি যদি তাদের কাছে সমর্থন দেন, সো আপনার সঙ্গে তখন ওই ব্যক্তি থেকে টোটাল জিনিসটা একটা বৃহত্তর আঙ্গিকে চলে যাবে। আমার মনে হয় যে বিএনপি নেতৃত্ব যথেষ্ট বুদ্ধিমান এই বিষয়টি বোঝার জন্য আরকি। তারা ম্যাচিওর, আমি সোফার একটু দেখি। এখন দেখেন যে আমরা যে নরমাল অফিস আদালতে যে একটা ব্যাপারটা আছে, মনে করেন কোনো একটা বিষয় যদি বলি যে আমার বস, যে অনেক সময় দেখতাম আমাকে পাঠিয়ে দিতেন যে তুমি যা ইচ্ছা বলো, কারণ তুমি কিছু বলো সেটা আমি কভার করতে পারবো, কিন্তু আমি যদি বলি সেটা তো আর কোনো কিছু করা যাবে না। হয়তো তো আমি বললাম না, ও ভুল বলে ফেলছে। এরকম মনে হয় যে পলিটিক্স এর ব্যাপারটা আছে, সর্বোচ্চ নেতা সব জায়গায় যে কথা বলবেন, আমার মনে হয় এটাকে একটু অ্যাভয়েড করা ভালো। দেখেন না, আমরা এটা আমাদের এক্সাম্পল হলো ম্যাডাম খালেদা জিয়া। ওনার সবচেয়ে বড় গুণ হলো যে দেখেন, উনি সর্বোচ্চ আমি গালি শুনেছি যে বেয়াদব, এটা নিয়ে কিন্তু ইয়ারা ট্রল করেছে। হুম, হুম, হুম। এবং এই লিডারের ভিতর থেকে আপনারা যারা নেতা আছেন, আপনারা যেভাবে কথাবার্তা বলেন, একটু ভেবেচিন্তে বলেন। আপনারা তো আওয়ামী লীগের মতো না, অনেক কিছু যেটা আছে এগুলি না বললেও চলে। আর এই যে চোখা চোখা, মানে খুব কঠিন কথা বলা, এগুলো আমরা শেখ হাসিনাকে দেখেছি এবং তাকে ফলো করেছে তার লিডার। আপনারা কাকে ফলো করেন, তাই না? যে যে কারণে সেটা হয়েছে, অন্তত পক্ষে এই সমস্ত মুখের কথা দিয়ে মানুষকে শত্রু বানান না। দেখা যাচ্ছে এক একজন লিডার আপনারা কথা বলেন, লাখ লাখ কর্মী কমে যাচ্ছে। এটা আপনাদের ফিডব্যাকটা নেওয়া উচিত। আর মনের ভিতর যদি শুধু শান্তি, একটা প্রশান্তি লাভ করেন, না সব মানুষ আর হাতে মোবাইল নাই, এটা না, ঠিক না। আপনাদের এটা এটা ফিডব্যাকটা ভয়ঙ্কর হতে পারে আপনাদের জন্য। না ওইটাই। এখন ধরেন কি বলবো ভাই, এগুলা তো বলতে গেলেও মানে ভাল লাগে না আরকি। যাই হোক মিনা না, ভাই না, ধন্যবাদ। হ্যাঁ, কনক ভাই, আমি তাহলে একটু শেষ করি। ওই যে আমার যে লেখাটার মধ্যে শুধু ওখানে হয়তো হেডলাইনে আছে শুধু আর প্রতিরক্ষা বাহিনী, ওখানে কিন্তু পলিটিক্যাল ফোর্সের, রাজনৈতিক দলের প্রতিও যদি সেই আস্থা এবং বিশ্বাস মানুষের নষ্ট হয়ে যায়, সেটাও একটা জাতির জন্য বিপদ হতে পারে। এবং এই কথাগুলি যে বললাম এই কারণেই, যে আমরা যেন একটু সংশোধন হয়ে যায়। আপনি যদি যখন রাজনীতি করবেন, আপনাকে হিউম্যান সাইকোলজি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনি যদি এটা না করেন, ইউ আর ফেইলিউর, ইউ আর নট এ পলিটিশিয়ান। সাধারণ মানুষ এবং আপনার মধ্যে ডিফারেন্সটা এইখানেই। আর আপনারা যে যত উপরে উঠবেন, তার তো এই জ্ঞানটা আরো বেশি থাকা উচিত। রাইট। না ওইটাই মানে আবারও আমি বলি যে আমার দেশের স্বার্থ বিরোধী বা আমার দেশের বিপক্ষে যাই বা আমার দেশের সাধারণ মানুষের বিপক্ষে যায় এমন সিদ্ধান্ত যেই নিক, সেটা ওয়াকারুজ্জামান সাহেব নিক, ডক্টর ইউনূস নিক, কোনটাই সমর্থন করা হবে না। বা বিএনপি নিক বা জামাত নিক, কোনটাই আমরা সমর্থন করব না। কারণ আল্টিমেটলি আপনার কাউকে ক্ষমতায় বসানো তো আমাদের লক্ষ্য না। এবং আমরা এক ফ্যাসিস্টকে সরাই আরেক ফ্যাসিস্টকে আমরা কখনোই অ্যালাউ করব না। কারোর মধ্যে যদি ফ্যাসিজমের কোনো প্রবণতা থাকে বা ইয়ে থাকে, অর্থাৎ ধরেন ভাই এই যে ১০-১৫ বছর কাজ করতেছি আমরা এখানে টানা কাজ করতেছি। আপনি তো ব্যক্তিগতভাবে জানেন যে আমরা মানে নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। আপনি মানে কে আমাদের পাশে কে দাঁড়াইছে? কেউ কখনো জিজ্ঞেস করছে যে ভাই তুমি যে কাজ করো তোমার ক্যামেরাটা কি তুমি ভাড়া নিছো না কিনছো? তুমি যে ইন্টারনেটের হাই স্পিড ইন্টারনেট ইউজ করো, এই ইন্টারনেটের বিলটা কে দেয়? কেউ জিজ্ঞেস করছে কখনো আমাদেরকে? করে না। এবং
আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক যে ধরেন আমরা যদি উই আর নট অবলাইজড, আমরা কারোর প্রতি মানে হুম, আমাদের হুম, কোনো হুম, আমরা অবলাইজ না, আমাদের কোনো কিছু নাই। আমরা নিজেরা করছি ভাই। যদি বিশ্বাস করেন, যদি এখন এখন চিন্তা করি আরকি। যদি কোনো সাপোর্ট আসতো আমাদের কাছে এখন মাথার উপর তুলে নাচতে হুম। হতো যে ভাই দেখ তোদেরকে এতদিন এই করছি, তোরা এখন এটা কেন বলবি? আল্লাহ যা করে ভালোর জন্য করে ভাই। খুবই শান্তিতে আছি। হুম, বাট আবারও বলি হুম, যে দেশের বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো অবস্থান সেটা যেই হোক আমরা এটা মানব না। আমরা বলে যাবো শোনা না শোনা আপনাদের বিষয়। না শুনলে ওই বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। হাসিনার হুম, হাসিনার হাসিনার এক্সাম্পলটা অনেকে নিচ্ছে না। হাসিনা যখন পালাইছে পুরো নিয়ন্ত্রণ তার ছিল কিন্তু। সেনাবাহিনী প্রধান তার, নৌবাহিনী প্রধান তার, বিমান বাহিনী প্রধান তার, সচিবালয় তার, সকল ডিসি তার, সকল এসপি তার। তারপরেও তাকে লেজ তুলে পালাতে হয়েছে। জনগণ যখন রুখে দাঁড়ায় কোনো চোখ রাঙানি আর কোনো কিছুতে মানুষ তোয়াক্কা করে না। তো সেনাবাহিনীর সহনশীলতা প্রয়োজন। আহ, জুলাই অভ্যুত্থানের প্রতি তাদের রেসপেক্ট যেমন প্রয়োজন, তেমনি প্রতিটা রাজনৈতিক দলের সেই রেসপেক্ট প্রয়োজন। মানে নদী পার হওয়ার পরে যদি আপনারা মনে করেন যে নাজি মাঝি হচ্ছে একটা চোর, মাঝি না হইলেও হইতো, আমরা এমনিতে লাফ দিয়ে পার হয়ে যেতে পারতাম, তাহলে এটা ভুল। এটা মানে কোনো জি, বিবেচক কোনো সিদ্ধান্ত নয়। যারা মিনা রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে আমরা কথা বলা, আসলে আপনাদেরও সময় হচ্ছিল না, আপনারও হচ্ছিল না, আমারও হচ্ছিল না, এই হচ্ছে বিষয়। জি, 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 সেই আমরা আবারও কথা বলবো নিকট সময়ে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। নানা দিক থেকে নানা প্রোপাগান্ডা প্রচারণা চলছে, চালানো হচ্ছে। কচুক্ষেত থেকে ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে। তো আমরা কচুক্ষেতকেও বলতে চাই, এসব করে বিরক্ত করবেন না। খামচে খোঁচাখুচি করতে চায় না, খামচে খামচে কিন্তু খেয়ে যাবেন। সহজ বাংলা কথা। হাসিনার চোখ রাঙানিদের লড়াই নাই। হাসিনা বহুত কিছু করছে ভাই, আপনারা অনেক কিছু জানেনও না। তো এখন আর এগুলো করতে যায় না আরকি, কোনো লাভ হবে না। চোখ রাঙায়েন না, ভয় দেখায়েন না। এমন ভয়েসকি দিব, এমন ভয় লাগাবো যে নিজেরা ইয়ে হয়ে যাবেন। ইউনিফর্মের জোর, বন্দুকের জোর আর টাকার জোর দেখাবেন না দয়া করে আমাদেরকে। বিশেষ করে আমাকে। তো মনে হয় যে এগুলো বন্ধ করেন। আপনাদের ভালোর জন্যই বলছি, বন্ধ করেন। নাহলে কিন্তু ইজ্জত থাকবে না। বুড়া বয়সে বউয়ের হাতে মাইর খাবেন। সব কাহিনী তো আমরা জানি। কে কতটুকু ফেরেশতা, কে কতটুকু পরহেজগার, সকল তথ্যই আমাদের কাছে আছে। আল্লাহর রহমতে আপনাদের যেসব সোর্সের জন্য আপনারা কোটি, কোটি টাকা ব্যয় করেন, আমরা বিনা অর্থ ব্যয়ই আমাদের সোর্স অনেক স্ট্রংলি আমাদেরকে সাপোর্ট করে। কারণ আমাদের সোর্স তো বিশ্বাস করে আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি। আমরা দেশের মঙ্গল চাই, দেশের মানুষের কল্যাণ চাই। দয়া করে বিরক্ত করবেন না। আমরা মানে মূল মনোযোগ থেকে আমরা সরতে চাই না আরকি। আর অনেকেই দেখি বলে যে, "আসেন আমরা কথা বলি এটা সেটা।" অর্থাৎ এটা আরেকটা কৌশল যে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার আপনি করবেন, আপনার বিরুদ্ধে আমি একটা অপপ্রচার করব বা আপনার বিরুদ্ধে আমি জবাব দিব। তখন মানুষের মনোযোগ আবার অন্যদিকে চলে যাবে। মূল জায়গা থেকে ডিস্ট্রাক্ট করার নানা রকমের কৌশল। তো এগুলো আমরা বুঝি। দয়া করে সঠিক পথে থাকুন। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। দেশের পক্ষে থাকুন। সোজা বাংলা কথা, দেশের পক্ষে থাকুন। কোন প্রতিবেশী রাষ্ট্রের পক্ষে না, কোন প্রতিবেশী গোয়েন্দা সংস্থার পক্ষে না। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের কল্যাণে আসুন আমরা সবাই একসাথে কাজ করি। কারণ প্রতি ৫ বছর ১০ বছর পর, পর আমরা চাই না যে গণতন্ত্রের জন্য পুনরাবৃত্তি হবে, অধিকারের জন্য পুনরাবৃত্তি হবে, সুশাসন আর সুবিচারের জন্য, ন্যায় বিচারের জন্য পুনরাবৃত্তি হবে, মানুষ রাস্তায় নামবে, জীবন দেবে।